আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের। উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন, টার্মস এন্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। আমদানিতে শুল্ক বাকি 5,000 কোটি টাকা কর না দিয়ে আদানির বিদ্যুৎ আনা চোরাচালানের সমতুল্য মন্তব্য কাস্টমস গোয়েন্দার। এটা স্মাগলিং, কারণ এখানে কিন্তু তারা কোনো বিল অফ এন্ট্রি যেটা সেটাও সাবমিট করেন। তাইলে এই বিদ্যুৎটা কিন্তু চোরাচালানভাবে আপনি আইনগতভাবে দেখলে সরাসরি এটা চোরাচালানের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অনির্বাচিত সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের। নির্বাচনের দিনক্ষণ নয়, রোড ম্যাপ চায় বিএনপি। তরুণদের দল গঠনের উদ্যোগে নতুন আশা দেখছেন বিশ্লেষক। লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত। কিছু ব্যাংক পুড়িয়ে চললেও বন্ধ হবে না কোনোটি, বললেন অর্থ উপদেষ্টা। খেলাপি আদায় ও সুশাসন ফেরাতে কাজ করছে টাস্ক ফোর্স। বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভের জেরে আমিরাতে এখনো বন্দী অর্ধশতাধিক প্রবাসী। কূটনৈতিক তৎপরতায় ধীরগতির অভিযোগ পরিবারের, খতিয়ে দেখছে সরকার। ভারতীয় গ্রুপ আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদানির বিদ্যুৎ ক্রয় নিয়ে সমালোচনা আছে ভারত ও বাংলাদেশে। অভিযোগ ওঠে চুক্তিতে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। দেশের স্বার্থ বিসর্জন দেয়া এমন চুক্তি করায় রিট হয় উচ্চ আদালতে। মঙ্গলবার যার শুনানিতে রিটকারী বলেন চুক্তিটি সম্পূর্ণরূপে দেশের স্বার্থ বিরোধী। পরে হাইকোর্ট চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন, যে কোনো চুক্তিতে একটা চুক্তির প্যারামিটার হলো এইটার টার্মস এন্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। আমাদের এই চুক্তি এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলা 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। 2023 সাল থেকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেডের প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আদানির বিদ্যুৎ আমদানির কর দেবে কে? কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে কোনোভাবেই ওই শুল্ক ছাড় দেয়া হবে না। অন্যদিকে আমদানিকারক পিডিবি বলছে টাকা নেই তাদের। সম্প্রতি এক প্রতিবেদনে বিদ্যুৎ আমদানিতে 5,000 কোটি টাকার কর ফাঁকির দাবি করেছে শুল্ক গোয়েন্দারা। মহির মারুফের প্রতিবেদন। 1.5 বছরের বেশি সময় ধরে শুল্ক পরিশোধ না করেই ভারতীয় কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে পিডিবি। এই সময়ে আমদানির বিপরীতে প্রায় 40 কোটি মার্কিন ডলার শুল্ক জমা হয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় 5,000 কোটি টাকা। সম্প্রতি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে পিডিবি শুল্ক মওকুফের আবেদন করলেও তা বিবেচনা করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
শুল্ক পরিশোধ না করে পিডিবির এই বিদ্যুৎ আমদানিকে চোরাচালানের সঙ্গে তুলনা করলেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। তারা আমাদের কাছে শুল্ক সুবিধার জন্য যে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটার সাথে চুক্তি পাঠায়নি। তো চুক্তি না পাঠালে তো আমরা সুবিধা দিতে পারবো, এরপরে তারাও যোগাযোগ করেনি। তারা নিজেদেরকে শুল্ক মওকুফ করে পণ্যটা আমদানি করেছে। কাস্টমসের আইনে এটা একটা ক্লিয়ারলি স্মাগলিং হয়েছে, শুল্ক ফাঁকি ঘটনা শুধু না, এটা স্মাগলিং। কারণ এখানে কিন্তু তারা কোনো বিল অফ এন্ট্রি যেটা সেটাও সাবমিট করেনি। তাইলে এই বিদ্যুৎটা কিন্তু চোরাচালানভাবে আপনি আইনগতভাবে দেখলে সরাসরি এটা চোরাচালানের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। আগে ভারতীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানিতে শুল্ক মাফ করা হয়েছে, তাই আদানির ক্ষেত্রেও এমনটা ভেবে নেওয়া হয় বলে জানান পিডিবির চেয়ারম্যান। আর শুল্ক পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের দিকেই তাকিয়ে তিনি। আমরা কোনো চিঠির মাধ্যমে কোনো কনসোলিডেটেড কোনো ফিগার বা কোনো কিছু এখন পর্যন্ত আমরা এটা অফিসিয়ালি এখনো পাইনি। মন্ত্রণালয়ে অলরেডি আমরা আবার একটা চিঠি লিখেছি এত বিষয়ে করণীয় সম্পর্কে আমরা জানতে চাইছি আর কি। একজন জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, শুরু থেকেই আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল অস্পষ্ট। চুক্তিটি দেশের স্বার্থবিরোধী সেটি এখন প্রকাশ পাচ্ছে। আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে এমন একটা চুক্তি করব যেটা দেশের জন্য ক্ষতিকর। এখানে তাই হয়েছে, এখানে লুকোচুরি হয়েছে। কন্ট্রাক্টের আগে পরে অনেক কিছু আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে জানতে দেওয়া হয় নাই। অবশ্যই আমাদেরকে সব কিছু জানিয়ে করা উচিত ছিল, আমরা জানি নাই। এই কাস্টমসের ব্যাপার যেটা, এটা অবশ্যই একটা ভালো জিনিস না। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আদানির বিদ্যুৎ আমদানিতে করের কোনো বিধান না রাখায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আমরা কথা বলবো একজন জ্বালানি উপদেষ্টার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। অধ্যাপক শামসুল আলম, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আদানির যে বিদ্যুৎ চুক্তি হয়েছে এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। শুরুতেই আপনার কাছে আমি জানতে চাইবো যে আসলে এই চুক্তিতে কি কি ফাঁক ফোকর রয়েছে। প্রথম যে বিষয়টি এসছে সেটা হচ্ছে কয়লা সরবরাহে। মোটা দাগে বলতে হলে কয়লা সরবরাহে কয়লার যে দাম ধরা হয়েছে, তারা নিজেদের খনি থেকে কয়লা সাপ্লাই দিচ্ছে এবং যে মানের কয়লার বিল নিচ্ছে সেই মানের কয়লা সাপ্লাই হচ্ছে কিনা সেটা পিডিবি নিশ্চিত করতে পারছে না। এবং সেখানে যে ক্যালোরিফিক ভ্যালু ধরে বিল করা হয়, যে মাপে যে পরিমাণের ওজনের কয়লা ধরে বিল করা হয়, এই দুইটা বিষয় যথাযথভাবে হচ্ছে কিনা তা যাচাই বাছাই করা পিডিবির পক্ষে আদৌ সম্ভব হচ্ছে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবং এই জায়গাগুলোতে কারচুপি হয়েছে বা হচ্ছে, এটা বিভিন্ন উৎস থেকে খবর পাওয়া যাচ্ছে বা আলামত দেখা যাচ্ছে। সে ব্যাপারে আমরা অনেকখানি সংশয় মুক্ত এ ব্যাপারে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে যে ক্যাপাসিটি পাওয়ার প্ল্যান্ট এখানে বসানো হয়েছে সেইটার মূল্য অ্যাকচুয়াল মূল্য অপেক্ষা প্রায় 1.5 থেকে 2 গুণ বেশি। বিভিন্ন পর্যায়ে যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে এবং সেই প্রশ্নেও আপনার বলতে পারেন যে ওভার ইনভয়েস হয়েছে, বেশি ব্যয় দেখানো হয়েছে। এবং চুক্তি একতরফা ভাবে করা হয়েছে, সেটা তো অলরেডি এস্টাবলিশড। এবং পিডিবির পক্ষ থেকে জাতীয় স্বার্থ সংরক্ষণের ব্যাপারটি যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। এই বিষয়গুলো পিডিবির পক্ষ থেকে বা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জনগণের কাছে সুস্পষ্ট বক্তব্য, চুক্তির প্রতিটা ধারা উপধারা উল্লেখ করে প্রকাশ করা আবশ্যক। হাইকোর্ট যে রায় দিয়েছেন সেই রায়ের প্রেক্ষিতে আমরা আশা করব যে যথাযথভাবে থার্ড পার্টি অর্থাৎ সরকারের বাইরের বিশেষজ্ঞ কমিটি দ্বারা এটা যথাযথভাবে সেটা হাইকোর্ট আসলে একটি কমিটি গঠন করেছে, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। আমরা আশা করছি যে আরো বিস্তারিতভাবে আমরা এটা জানতে পারবো এবং জনগণও এটা জানতে পারবে, আমরা আশা রাখছি। কিন্তু এটা থেকে আসলে উত্তরণের উপায় কি হতে পারে? প্রথমত উত্তরণের আমাদের আশঙ্কা আছে বিদ্যুৎ বিভাগের পক্ষে যা এই চুক্তি যথাযথভাবে রিভিউ করে তাদের সঙ্গে
জাতীয় স্বার্থ সংরক্ষণ করে বিদ্যুতের যে মূল্য হারে বিদ্যুৎ আমরা কিনছি তাদের কাছ থেকে সেগুলো পরিবর্তন করার সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। সুতরাং আদালতকে একসময় এই চুক্তি বাতিলের দিকে আগাতে হবে এবং এই চুক্তি বাতিলের কোথায় কোথায় কি কি আলামত আছে সেগুলো খুঁজে বের করবে বিশেষজ্ঞ কমিটি। আর এদিকে যে আইনের আওতায় এই চুক্তি করা হয়েছে, দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, সে আইন বাতিলের জন্য অলরেডি ক্যাব একটি রিট মামলা ফাইল করেছে আজকে সম্ভবত ক্যাবের অ্যাডভোকেট, এবং সেই মামলায় যদি এই আইন বাতিল হয়ে যায় তাহলে এই আইনের আওতায় এই যে চুক্তি আদানির সঙ্গে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করা হয়েছে, কোল পারচেজ এগ্রিমেন্ট করা হয়েছে, সেগুলো অনায়াসেই বাতিলের জন্য হাইকোর্টে ক্যাব যেতে পারবে বা জনসাধারণের পক্ষ থেকে যে কেউ যেতে পারবে। সরকারের নানা ধরনের সীমাবদ্ধতা আছে, সেটা সরকারের কূটনৈতিক সমস্যা আছে, সরকারের ভূ রাজনৈতিক সমস্যা আছে। এসব সমস্যার কারণে সরকার বৈদেশিক চুক্তি বাতিল করার ক্ষেত্রে জনস্বার্থে যে ভূমিকা নেওয়া দরকার, অনেক ক্ষেত্রে সেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে সরকার সীমাবদ্ধতার শিকার হয়। সেটা আমরা বিবেচনা রেখেই জনগণের পক্ষ থেকে কনজিউমার অ্যাসোসিয়েশন এই বিষয়টি আমলে নিয়েছে এবং দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন বাতিল হওয়ার পরে বাদবাকি পদক্ষেপ নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। তখন কনজিউমার অ্যাসোসিয়েশনও এই চুক্তি বাতিলের জন্য উদ্যোগ নিতে পারবে। কোর্টের আওতায় বিবেচনাধীন যে মামলা আছে সেই মামলায় এই চুক্তি বাতিল করার ক্ষেত্র আরো বেশি প্রস্তুত হবে এবং আদালতের জন্য হয়তো নতুন দিগন্ত আদালত খুঁজে পাবে। আমরা আশা করি এই চুক্তি বাতিলের মধ্য দিয়ে এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারব। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশাবাদী যে এই চুক্তিটি আসলে বাতিল হবে, স্বার্থবিরোধী, দেশের স্বার্থবিরোধী যদি হয় এবং দেশের স্বার্থে যদি একটা ভালো সমাধান হয় সেটার প্রত্যাশা আমরাও করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। এবার অন্যান্য প্রসঙ্গ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনে সড়ক ও রেলপথ অবরোধ থেকে সরে এসে কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছেন তারা। সরকারি সিদ্ধান্ত না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে আইন উপদেষ্টা বলেছেন রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়। মানুষকে জিম্মি করে আন্দোলন না করার আহ্বানও তার। সিদ্ধান্ত আশানুরূপ না হয় তাহলে ছাত্র সমাজে সিদ্ধান্ত দিবে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে আইন উপদেষ্টা বলেছেন রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা অযৌক্তিক, মানুষকে জিম্মি করে আন্দোলন না করার আহ্বান তার। ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে, এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। ট্রেনে ঢিল ছুঁড়ে নারী শিশুকে আহত করা অমানবিক বলে মন্তব্য করেন উপদেষ্টা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তিতুমির ঐক্য। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে কাকরাইল থেকে সরে গেলেন তাবলিগ জামায়াতের সাতপন্থীরা। প্রায় 2.5 ঘন্টা পর সড়ক ছেড়ে দিল, স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভিকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন কয়েকশো মুসল্লি। পরে তাবলিগের প্রতিনিধি দলের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাপ্তাহিক মাসোয়ারা কার্যক্রম শেষে কাকরাইল মসজিদ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তাবলিগ জামাতের সাতপন্থী কয়েকশো মুসল্লি। তাদের উদ্দেশ্য মাওলানা সাদ কান্দলভিকে বিশ্ব ইজতেমায় আনার ব্যবস্থা করা। মাওলানা সাদকে আসার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমরা অতি বিনয়ের সহিত অনুরোধ করছি। আমরাও নামিনি কখনো রাস্তার মধ্যে, কিন্তু আমাদের আমির বাংলাদেশে আসবেন না মাওলানা সাদ, আর আমরা এটা মেনে নিব, এইটা মনে করা ভুল হচ্ছে। উনি সারা বিশ্বের আমির, উনি মাশরিক, মাগরিব, শেমাল, জুনুব, সারা দুনিয়ার আমির। উনি বাংলাদেশে আসবে,
ইনশাল্লাহ বিশ্বের সমস্ত কান্ট্রির লোকগুলো বাংলাদেশ আসবে। মঙ্গলবার সকালে হেয়ার রোডে পুলিশের বাধার মুখে সড়কে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। তাদের দাবি দেওয়া জানতে সেখানে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পরে তাবলিগ জামাতের প্রতিনিধি দলের কাছ থেকে স্মারকলিপি নেন তিনি। আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি, স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে না পারলেও সাতপন্থীদের বিশ্বাস শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করবেন দেশের একমাত্র নোবেলজয়ী। বিগত সরকারের সময় আমরা নির্যাতিত হয়েছি, আমরা হত্যা হয়েছি। এখন আমরা এই সরকার থেকে, এই বর্তমান গভর্নমেন্ট থেকে চাচ্ছি যে আমাদের আমির সাহেবকে আনার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ ফেরেজ সচিব শফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন। উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। এ সময় নিরাপত্তার স্বার্থে সতর্ক অবস্থান নেয় পুলিশ ও সেনা সদস্যরা। তাদের স্মারকলিপি বা দাবি দেওয়াটা নিয়ে গেছেন, আমরা তাদেরকে বোঝানোর পরে তারা এখান থেকে সরে গেছে এবং মসজিদে তারা অবস্থান করতেছে এবং এখন একেবারে পরিস্থিতি স্বাভাবিক। আমরা সতর্ক অবস্থায় আছি। সাতপন্থীরা জানান 7 বছর ধরে মাওলানা সাদ কান্দেলভিকে বাংলাদেশে আসতে না দিয়ে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। এই বৈষম্য দূর করে এবছর তাকে বিশ্ব ইজতেমায় আনার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ সরকার। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সব দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, বিএনপি এমন দাবি করেছে। সরকার দলটির মতামত উপেক্ষা করবে না। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য ও চলাফেরার জন্য ইউরোপীয় ইউনিয়নের মতো সম্পর্ক গড়তে চান বলেও জানান প্রধান উপদেষ্টা। উগ্রবাদের উত্থান, দেশের সনাতন ধর্মাবলম্বী ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত সব প্রতিবেদনকে প্রপাগান্ডা বলে আখ্যা দিয়েছেন তিনি। অনির্বাচিত সরকার ভিন্ন দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই অনেক সমস্যার তৈরি হচ্ছে। সংকট সমাধানে নির্বাচিত সরকারের জন্য দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান দলটির মহাসচিবের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিভিন্ন সময় রাস্তা অবরোধ করে আন্দোলন করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সরকারকেও একহাত নেন মির্জা ফখরুল। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না। এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। দেশ নিয়ে পতিত সরকারের লোকজন ষড়যন্ত্র করছে, এই যুক্তি তুলে ধরে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান মির্জা ফখরুল। ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতা মঈন খান বলেন, যতটুকু সংস্কার প্রয়োজন ঠিক ততটুকু করেই অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়া উচিত। নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। গণ অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জিত। এই সফলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মঈন খান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। সকালে নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন কমনওয়েলথের প্রতিনিধি দলের প্রধান প্রফেসর লুইস জি ফ্রান্সেসি। নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে প্রতিনিধি দলটি। বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে নানা সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি নানা সংস্থা। ঠিক 1 বছর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে এসেছিল কমনওয়েলথের প্রতিনিধি দল। সে সময় আউয়াল কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন দলটির প্রতিনিধিরা।
পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে মঙ্গলবার বৈঠক করল কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনের নানা দিক নিয়ে হয় আলোচনা। Always yearning and looking for free, fair and transparent elections to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তা করবে আন্তর্জাতিক সংস্থাটি। নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সংস্কার কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনই কোনো পরামর্শ দেয়নি প্রতিনিধি দলটি। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিন রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। আইন প্রতিমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে বিচার বিভাগকে নিজ স্বার্থে ব্যবহারের অভিযোগ করেন আইনজীবী। নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন অ্যাডভোকেট কামরুল। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ। গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারের সুযোগ রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারক নিয়োগে 2 সপ্তাহের মধ্যে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই সরকার দ্রুত নির্বাচনের পথে হাঁটবে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের করা সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলাও বাতিল হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা চলবে। আদালতে আইন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ঢালাও মামলা প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগে 2 সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে। শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে যাদেরকে আপনার কি বলবার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন যেটা করা হবে, সেটা ড্রাফটটা আমরা করে দিয়েছি। এই ড্রাফটটা আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠাবো। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল, অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল, স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা, সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে। গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের উদ্যোগ নেওয়ার কথা জানান উপদেষ্টা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ শেষে যাচাই বাছাই চলছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করায় আটক হন বহু প্রবাসী। তাদের মধ্যে 114 জন সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও দেশটিতে এখনও বন্দী আছেন অর্ধশতাধিক বাংলাদেশি। ধীরগতির কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্তি মিলছে না বলে অভিযোগ প্রবাসীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত।
প্রায় শতাধিক সেখানে আটক আছেন। আমরা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে তাদের মুক্তির জন্য একটু স্মারকলিপিও দিয়েছি। তো আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি বাকি যারা আছে তাদেরকে যেন অতি সত্বর মুক্তির জন্য ব্যবস্থা করা হয়। এদিকে খালেদ সাইফুল্লাহ নামে আটক এক প্রবাসীর স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তাকে মুক্ত করতে উদ্যোগী হয় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে গত 28শে অক্টোবর খালেদ সাইফুল্লাহর মুক্তির ব্যবস্থা করতে একটি চিঠি পাঠানো হয়েছে। আমিরাতের জেলে আটক প্রবাসীদের পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। আটককৃতদের দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবেদন পরিবারগুলোর। আজকে প্রায় 3 মাস হয়ে গেছে, আমরা আসলে জানি না কোথায় আছে বা কি অবস্থায় আছে। তো খুব সম্প্রতি আমার হাজবেন্ড ভিতর থেকে একটা চিঠি আমাদেরকে দিচ্ছে, সেখানে সে উল্লেখ করছে সে এখন আবুধাবি জেলে আছে। তো এর বেশি কিছু আমরা কিছুই বলতে পারতেছি না। সরকারের কাছে আকুল আবেদন আমার হাজবেন্ডকে যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করে। এদিকে আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে আটককৃতদের বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। প্রত্যেকটা দেশের তো নির্দিষ্ট আইন কানুন আছে, সেগুলো মেনে সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে কাজ করতে হয়। আমরা সেই আইন কানুনগুলো মেনে আমরা আমাদের যে প্রচেষ্টা, কূটনৈতিক যে প্রচেষ্টা, সেটা আমরা অব্যাহত রেখেছি। বিষয়টি খতিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। খতিয়ে দেখা হচ্ছে, যদি সেরকম কোনো অবস্থা থাকে সেটা নিয়ে আপডেট আসবে। ধারণা করা হচ্ছে আমিরাতের জেলে এখনও আটক আছেন 70 জনের বেশি প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদের হাতে আসা তালিকায় তাদের বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংহতি জানানো অর্ধশতাধিক বাংলাদেশি আটক রয়েছে দেশটির জেলে। এ বিষয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক তৎপরতা ধীরগতি হওয়ার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভাগ্য। তারা কেউই জানে না কখন তাদের মুক্তি মিলবে কিংবা কখন তারা দেশে ফিরে যাবে। শোয়েব কবির, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পাঠ্য বইয়ের ত্রুটি দূর করে ছাপানোর জন্য সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সুনামগঞ্জ সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে কথা বলেন তিনি। চেষ্টা করতেছি যতটুকু পারা যায় নির্ভুল করে করার জন্য। এখন হাতে পাইলে পরে বুঝবো আদৌ আমাদের চেষ্টা কতটুকু ফলপ্রসূ হয়েছে। এই মাঠটা নাকি প্রায়শই বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং এতে মাঠটা কন্ডিশনটা নষ্ট হয় এবং বাচ্চাদের খেলাধুলা বিঘ্নিত হয়। তো আমার মনে হয় এই বিষয়টাও আমার মনে হয় জেলা প্রশাসন থেকে আপনারা দেখবেন আর স্কুল কর্তৃপক্ষ যে মাঠটা যেন মাঠের কাজে ব্যবহৃত হয়, শুধুমাত্র ইয়ের জন্যই না, ফিটনেসের জন্যই না। এতে কি হয়, টিম ওয়ার্ক করতে শিখে বাচ্চারা। লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত। কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনোটি। সরকারের 100 দিনের অগ্রগতি নিয়ে নিজ দফতরের সংবাদ সম্মেলনে কথা বলেছেন অর্থ উপদেষ্টা। বাজারে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সচিব বলেন, খেলাপি আদায় সুশাসন ফেরাতে কাজ করছে টাস্কফোর্স। ভঙ্গুর অবকাঠামো মেরামতের মতোই দেশের আর্থিক খাত সংস্কারে কোমর বেঁধে কাজ করতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে। নগদ অর্থের সংকট সহ আর্থিক প্রতিষ্ঠানের নাজেহাল অবস্থায় নিজেদের পুঁজি নিয়ে যখন দিশেহারা গ্রাহক, তখন সরকারের পক্ষ থেকে আস্থা ফেরাতে অর্থ মন্ত্রণালয় বলছে কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনো প্রতিষ্ঠান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের 100 দিনে অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা। বলেন, ব্যাংকগুলোর আইন না মানা ও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালনে গাফিলতিই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। কিছু কিছু ব্যাংক আছে একেবারে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো বাংলাদেশ ব্যাংক ইটসেলফ টু বি রিফর্ম। বাংলাদেশে আর্থিক খাত এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্মস আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না, সেটা সবচেয়ে বড়। আমাদের নিয়ম কানুনগুলো খুব খারাপ না। কিন্তু উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। সার্বিকভাবে আমাদের আর্থিক সংস্কারগুলো বাড়তে অ্যাকশনগুলো দিচ্ছি, এগুলো মোটামুটি আমরা মানুষের কল্যাণের জন্য এবং সবচেয়ে বড় দীর্ঘস্থায়ী সুবিধার জন্য। সমস্যাগত করলে আপনাদেরকে পীড়িত করে আমাদের ইনফ্লেশন, মূল্যস্ফীতি, সেটা কমানো শেষ বলেছে। অনুষ্ঠানে খেলাপি আদায়, দুর্বল প্রতিষ্ঠানকে সবল, সুশাসন নিশ্চিতে টাস্কফোর্স কাজ করছে বলে জানান আর্থিক বিভাগের সচিব। ব্যাংকগুলোতে যে খেলাপি ঋণ এত বাড়া এবং আমাদের যে বিদেশে অর্থ পাচার,
এগুলোর জন্য কিন্তু আমরা প্রথমেই একদম বেসিক যে ম্যান পাওয়ারকে রেশনালাইজ করেছি। বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে, জানেন যে বাংলাদেশ ব্যাংক একটা টাস্ক ফোর্স গঠন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সংকট উত্তরণে চলমান বাজেটে ডিসেম্বরের মধ্যেই এডিবি ও বিশ্বব্যাংকের কাছ থেকে মিলবে $110 কোটি। এছাড়া অতিরিক্ত $100 কোটি IMF এর কাছ থেকে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইআরডি সচিব। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেয়ায় রমজান সামনে রেখে খেজুরের আমদানি একেবারেই কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। শেখর টিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকত, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে $2.5 থেকে $4 ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75 কোটি 55 লাখ টাকা মূল্যের 2137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক হার হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করি আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেনার শুল্ক হার ছিল মাত্র $2.5 থেকে $3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের $2.5 থেকে $4 শুল্ক হার আরোপ করা হয়েছে। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে, আমরা ব্যবসায়িক যারা আছি এরা মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2681 মেট্রিক টন। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে 70 থেকে 80,000 মেট্রিক টন ছোলা এবং 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর জানাবো। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খড়গ নেমে আসছে কাগজপত্রহীন অভিবাসীদের উপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন তিনি, সেটি হলো সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন ট্রাম্প, আর অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। অবৈধ এসব প্রবেশ ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজও শুরু করেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। আগামী 20 জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে ক্ষমতায় বসবেন ট্রাম্প। এর আগেই নিজের প্রশংসা করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থী হিসেবে পরিচিত টম হোম্যানকে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 1,10,00,000 মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন তাহলে তা সরাসরি প্রায় 2 কোটি পরিবারের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের। উচ্চ পর্যায়ের কমিটি করে 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। আমদানিতে শুল্ক বাকি 5,000 কোটি টাকা। এবং অনির্বাচিত সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের। নির্বাচনের দিনক্ষণ নয়, রোড ম্যাপ চায় বিএনপি। তরুণদের দল গঠনের উদ্যোগে নতুন আশা দেখছেন বিশ্লেষক। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।